আমি তিন্নি। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল এরকম সেজে গুজে লাল শাড়ি পরে বিয়ে করি। জি, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমার বাসর রাত। আমি শৌভিককে ভালোবাসি। আচ্ছা, উনি কি আমার কথা বুঝতে পেরেছেন? ওনাকে দেখে তো মনে হচ্ছে না। আরেকবার বলবো? আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমি কি আপনাকে তুমি বলবো না আপনি? আপনি যেহেতু আমার থেকে বয়সে বড়, আবার আমাদের বিয়েও হয়েছে, তো তুমি করে বলতে পারেন। আপনি বললেও খারাপ হয় না। তুমি বলি প্লিজ। ঠিক আছে, আপনি প্লিজ এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বিয়ের আগে প্রায় 6 মাস আমি পাগলের মতো ছিল। এই কথাটা কি আপনি জানতেন? আমাকে একা আপনার সাথে কথা বলতে দেওয়া হয়নি, ইভেন আপনার নাম্বারটাও দেওয়া হয়নি, যার কারণে আমি আমার ব্যাপারে কোনো কিছুই আপনার সাথে শেয়ার করতে পারিনি। আর এখন বলছি কারণ আমার দায়িত্ব বলে মনে হচ্ছে, তাই। এখন তো তুমি সুস্থ, তাই না? এখন তো আর কোনো সমস্যা নেই। দেখো, বিয়ে বাড়ি, অনেক মানুষজন, সারাদিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। আমি বলি কি, তুমি বরং ফ্রেশ হয়ে একটা ঘুম দাও। তোমার ঘুমটা অনেক প্রয়োজন। আর তোমার তো এখনো মেডিসিন চলছে, তাই না? তাহলে মেডিসিনটা খেয়ে ঘুমিয়ে পড়ো। ওয়াশরুমটা ওইদিকে। আপনাকে সৌভিকের কথা বলার পর থেকে অনেক হালকা লাগছে। সৌভিকের চিন্তা কিন্তু আমার মন থেকে পুরোপুরি যায়নি, এখনো খুব গভীরভাবে জেগে বসে আছে। এই অবস্থায় আপনার সাথে সংসার করাটা আমার কাছে হিপোক্রিসি বলে মনে হচ্ছে। একজনের চিন্তা মাথায় রেখে আরেকজনের সাথে সংসার করা, বিষয়টা কেমন না? এই বিষয়ে মনস্থির করতে আমার একটু সময় লাগবে। আমি আপনার কাছে কিছু সময় পেতে পারি?
অবশ্যই, তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন সময় নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি কি মেডিসিনটা নিয়েছো? তাহলে এত চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। আজ শফিক বেঁচে থাকলে খুবই খুশি হতো। আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের সন্তানদের মাঝে যেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। কি হয়েছে শফিক? ওকে জিজ্ঞেস করেন। কি হয়েছে তিন্নি? ভাঙচুর করছিস কেন? তোরা কি বড় হবি না কোনোদিন? যখনই দেখি তখনই ঠোকাঠুকি লেগেই আছে। ওকেই জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, বলো তো বাবা সৌভিক, কি হয়েছে? আপনার মেয়ে বাইক চালানো শিখতে চায়। বাইক চালানো শিখতে চাই, তাতে সমস্যা কি? এতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আজকে তো একটু পুরো সন্ধ্যা হয়ে যাবে। আমি বলেছি যে আগামীকাল যাই, আগামীকাল শুক্রবার আছে, রাস্তা ফাঁকা থাকবে। কিন্তু না, আপনার মেয়ে বলছে যে আমি যেহেতু বলেছি আজকে যাবো তো আজকেই যাবো। এটা তো একান্তই তোদের ব্যাপার, তাই না? এটা পাবলিক করছিস কেন? তোমরা কি পাবলিক না? বাবা যাও, ওকে নিয়ে যা। যা বাবা যা। চলো। ওদের এই সুন্দর সম্পর্কটা আজীবনই থাকুক, এটাই তো আমরা চাই। কি বলেন বেআইন? ঠিকই বলেছেন বেশ। চলো। না ওটা বলো। এখন তো ঠিকই যেতে হচ্ছে, এত ঢং কিসের তাহলে? মোবাইল টিপতে টিপতে শেষ হয়ে যায়, এখনো হুঁশ নেই যে কথাটা বলতেছি। হ্যাঁ, তোর তো কাজই শেষ হয় না। কাজ করতে হয়। হ্যাঁ, কর বাবা। বল, তুই যে বিদেশে যাচ্ছিস, কি মনে হয় ওখানে যে খুব সুখে থাকবি? আমি মনে হচ্ছে এখানে খুব সুখে আছি। আরে বাবা রে, আমি কি ইচ্ছা করে বিদেশ যাচ্ছি? এখানকার আর্থসামাজিক বাস্তবতার সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি না, এই জন্যে যাচ্ছি। এই যে কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একটা নিম্ন মধ্যবিত্ত মানুষেরই এখানে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আর স্বল্প আয়ের মানুষের কথা কি বলবো বল? বাদ দে, এসব বাদ দে। এখানকার হসপিটালগুলোর কথা চিন্তা কর। কোনো মুমূর্ষ রোগী নিয়ে তুই যদি প্রাইভেট হসপিটালে যাস, সেখানে তো তার ভর্তিই নেয় না, তাকে রেফার করে সরকারি হসপিটালে। কারণ কি? কারণ তারা রোগী মৃত্যুর দায়টা নিতে চায় না। আর সরকারি হসপিটালের পরিবেশ, শোন, আমি তোদেরকে একটা কথা সাফ সাফ বলি, যেদিন দেখবি আমাদের দেশের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা
নিজেদের চিকিৎসার জন্য সরকারি হসপিটালে যাচ্ছে, তাদের নিজেদের সন্তানের লেখাপড়ার জন্য সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি করাচ্ছে। সেই দিন বুঝবি আমাদের মতন জনসাধারণের থাকার জন্য এই দেশ উপযুক্ত, তার আগে না। তোর কথাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু তমাল দেখ, আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা যদি মানে শুধু সমস্যার কথা না বলে একটা সমাধান সরকারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি না, তাহলে কিন্তু সরকার অনেক উপকৃত হবে। তখন তোদের মতন মেধাবীরা যারা দেশের সম্পর্কে ভাবতে ভালোবাসে তাদের কিন্তু আর বিদেশের পথে পাড়ি জমাতে হয় না, তাই না? হ্যাঁ, তাও ঠিক। হোপলেস। চার বিলটা কে দিবে আজকে? চার বিল আমি দিচ্ছি। চল এখন উঠি, এই যে তুই মুখ করবো এখন। হ্যাঁ চল। হ্যাঁ ঠিক আছে, এনে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। দেখ বাপ, আমরা কিন্তু এখন দূরে কোথাও যেতে পারবো, প্লিজ। আমাকে নিয়ে না তোদের এত টেনশন করতে হবে না, আমার ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট। বাহ, ছেলেটা খুব সাধারণ কথা। থ্যাংক ইউ। ভাব দে না, কি প্যাচেস করো, কাউকে চলে যাবে। আমরা একটা গান ধরি না কেন? কোনটা? ওই যে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মামা মামা টানতে 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 কি বলছিস? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মামা মামা কাল সকালে আমার ফ্লাইট, আমি যদি এখন কোনো ঝামেলায় পড়ি তাহলে আমি ফ্লাইট মিস করবো, আমার বিদেশ যাওয়া হবে না। মামা প্লিজ প্লিজ তুই টান দে। আর তাছাড়া অ্যাক্সিডেন্ট তো আমরা করিনি, অ্যাক্সিডেন্ট আমাদের রং সাইড থেকে এসে মেরে দিয়েছে। তুই প্লিজ টান দে টান দে টান দে টান দে। কিরে তুই গাড়ি ঘোরাচ্ছিস কেন? আরে বাবা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্তত হাসপাতালে তো রেখে আসতে পারবো, তাই না? এটা একটু দেখেন। স্যার, খুবই জটিল অবস্থা স্যার, আমার মনে হয় আপনি একটু আসা দরকার। একটা কাজও ঠিকঠাক মতো করতে পারো না নাকি? আমাকে আসতে হলো। স্যার, আসলে বিষয়টা হয়েছে কি, তুমি কখনো কবিতা আবৃত্তি করেছো? জি স্যার, আগে পড়তাম স্যার। এখন করো না? না স্যার। কেন? সময় পাও না? জি স্যার। চলো মনিটর রুমে দেখে যাই। চলো। अगन 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 बस बस जूम कर, जूम जूम कर। মানুষ মারা গিয়েছে, পুরো তো বোঝেন। বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন, অথচ তার সামনে লাইটটা পর্যন্ত দেননি।
সিসিটিভি ক্যামেরা লাগিলা? স্যার লাইটটা নষ্ট হয়ে গেছে, আর এখানকার যে দায়িত্বে তিনি বাড়িতে ছুটিতে। ব্যাস, কয়েকজন মানুষ তাদের গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল। তাদের চেহারাটাও দেখতে পাচ্ছি না, গাড়ির নাম্বারটাও দেখতে পাচ্ছি না। এই দায়িত্বটা কে নেবে ভাই? পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে? জি স্যার, আগামীকাল দুপুরের মধ্যেই হাতে পেয়ে যাব। ছেলেটার বাড়ির ঠিকানা পেয়েছো? স্যার, ছেলের বাড়ি দিনাজপুরে, শুধু মা আছেন। মা অসুস্থ, তার এক চাচাতো ভাই রওনা হয়ে গেছে, রাতের মধ্যেই পৌঁছে যাবে স্যার। ঠিক আছে, আসলে আমাকে জানিও। জি স্যার। এই ভিডিও ক্লিপসগুলো তুমি নিয়ে নিয়েছো? জি স্যার। লাইটটা ঠিক করেন ভাই। এই কি অবস্থা? হ্যাঁ, তো হসপিটালে তো সেদিন আপনারা ছিলেন, তাই না? গুড। তার মানে ধরে নিতে পারি যে সেদিনকার পর থেকে ওদের চোখগুলো সবার একসাথে নষ্ট হয়ে গেছে, অথবা হসপিটালের গেট থেকে এমার্জেন্সি পর্যন্ত আপনারা কাউকেই দেখেন নাই। কোনটা ঠিক? একটা জলজান্ত মানুষ আপনাদের চোখের সামনে দিয়ে চলে গেল, আর আপনারা কেউ কিছুই দেখলেন না। স্যার, আমার একদম চেনা চেনা লাগে, দেখতে নায়ক শাকিব খানের মতো। দেখো, নায়ক সাকিব খানের মতো কাকে দেখা যায়? স্যার, তার দু একটা ক্লিপ তোমার কাছে রেখে দাও, কাজে লাগতেও পারে। জি স্যার। মেয়েটার কেউ এসেছে? দেখলাম ওনার মা এসেছেন। চলো। তুমি বুঝতে পারছো না, এমনি থাকলে ও কোনো দিনই সুস্থ হবে না। যদি বিয়েটা দাও, তাহলে নতুন জায়গায়, নতুন পরিবেশে, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবে, তখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তোমার কথা আমি বুঝলাম, কিন্তু মেয়েটার কথা একটু ভাবতে হবে না? তুমি বরং ওকে একটু ইন্সপায়ার করো। আচ্ছা, ও যে আগে ইউনিভার্সিটিতে কালচারাল সংগঠনের সাথে যুক্ত ছিল, ওখানে আবার যুক্ত হতে বলো, তাতে হয়তো ও একটু চেয়ার আপ হতে পারে। আরে আমি সেই চেষ্টাও করছি। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তিন্নি কই? ওকে, তিন্নি, এই তিন্নি, তিন্নি, কেমন আছিস? আচ্ছা, এই নে তোর পছন্দের পেস্ট্রি এনেছি। আচ্ছা, পরে খাচ্ছি। পরে খাচ্ছি মানে? আমি এত কষ্ট করে তোর জন্য নিয়ে আসলাম, তুই এখন খাবি? আমি খাইয়ে দিব তোকে। নে, আকর আ। তিন্নি, এক্স্যাক্টলি। মা, আমার যখন ইচ্ছে করবে আমি জানাবো। আন্টি, আমি তাহলে আজ আসি। মাঝে মাঝে আসিস মা। আচ্ছা তুই বুঝতেছিস না কেন? ওদের কথা একটু ভাব। এভাবে জেদ ধরে বসে থাকলে হবে? তুই তোর বাচ্চা না। হ্যাঁ, আমি বাচ্চাই, আমি জেদ ধরবো। তোকে তো কিছু বলাই যাচ্ছে না, তুই আমার কোনো কথাই শুনবি না। না, আমি শুনবো না। তোকে কেউ বলছে আমাকে এসে
কিরে, তোর কি কিছু হয়েছে? তোরে তো এরকম চুপচাপ দেখিনি আগে কখনো। নট রিয়েলি। আচ্ছা, তোর কি ওই অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? হ্যাঁ। ছেলেটা কিন্তু মারা গেছে। মেয়েটার এখন কি অবস্থা, এটা না আমাকে অনেক ভাবাচ্ছে। আরে এটা নিয়ে তো ভাবার কিছু নাই, এই ঘটনায় তো তোর কোনো দোষ নাই। আর এরকম ঘটনা তো অহরহ ঘুরতেই থাকে, এটা নিয়ে পড়ে থাকলে হবে? ফিউচার নিয়ে ভাবতে হবে না? তো এখন কি করতেছিস তুই আমাকে বল, মেয়েটা কি ওর আগের ওই স্বাভাবিক জীবন যাপনে আবার ফেরত যেতে পারবে? মেয়েটা দেখতিস তোর মাথায় উঠে বসে আছে, এখন আর কি বাকি আছে? ধেই ধেই করে নাচা, ওটাও শুরু করে দে। বন্ধু, আমার কাছে মনে হয় এই জায়গায় না শিবের তাণ্ডবটা খুব সুন্দর যাবে। তুই কি বলিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি। হ্যালো, কিরে হঠাৎ তুই কি মনে করে? আচ্ছা শোন, তোকে একটা জরুরি প্রয়োজনে ফোন দিয়েছি। তোর কি কালকে শুটিং আছে নাকি ফ্রি আছিস? কালকে ফ্রি আছি। কেন? শোন না, আমাদের ভার্সিটির ছোট ভাইদের একটা নাটকের সংগঠন আছে, আগামীকাল ওরা একটা শো করছে। তুই যদি আসিস ওরা খুব খুশি হয়ে যাবে রে। মানে কি তুই অলরেডি আমি আসবো এটা বলে দিছিস? অফকোর্স জানিয়ে দিয়েছি, তবে সাথে এটাও বলেছি যে যদি তুই ফ্রি থাকিস। আচ্ছা ঠিক আছে, কখন সেটা? কালকে শো দুইটা, একটা বিকেল 4:30টায়, একটা 6টায়। কিন্তু আমি চাচ্ছি প্রথম শোটা দেখতে। ওকে, তুই টাইম মতো আসতে পারবি তো না? এক্সকিউজ মি, টাইম মতো মানে? না, ইন্টারভিউ গুলোতে তো দেখি ফেমাস আর্টিস্টদের কেউ কেউ নাকি টাইম মতো সেটে যেতে পারে না। এখন আমার বন্ধুটাও সেই দলে পড়ে কিনা এটা একটু চেক করছিলাম। এই প্লিজ পেঁচানোটা বন্ধ কর, ঠিক আছে? রাখি এখন। আচ্ছা শোন, শার্প 4টা। ওকে, হ্যাঁ চলে আসবো। কে রে? কে আবার? তোর মতো একটা ছাগল। পহেলি? পহেলি। তোর কিন্তু এই যাকে তাকে যা তা বলার বাজ অভ্যাসটা বাদ দেওয়া উচিত, জানিস? ওকে, বাদ দিব। এই যে নে তোর পছন্দের ব্ল্যাক কফি। কি ব্যাপার, তুই এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? এই দেখো, তোর আগে আবার ফুসফুস করতেছে, কি হয়েছে? মন খারাপের অনেক কারণ আছে। কি কারণ সেটা বল শুনি। ভার্সিটির ছোট ভাইরা ছোট্ট একটা সিলি ম্যাটার নিয়ে দেখ কত বড় একটা কাণ্ড করে ফেললো। আর এইরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশন আমি তোকে নিয়ে আসছি। আরে বাবা, তুই আমাকে নিয়ে ব্যস্ত হোস না, আমি কিছুই মনে করি। প্লিজ রিল্যাক্স। আমার তো মনে হচ্ছে যে শুধু একটা কারণের জন্য তুই এত রাগ হয়ে ফোঁস করার কথা না। আরেকটা কি সেটা বল। নাটকের শেষ সিনটা না কেমন যেন হলো না। ছেলেটার কেন ওই জায়গায় যেতে হবে? বরং ওই জায়গায় না গেলে ভালো হতো না? আচ্ছা, তার মানে তুই যে ভাবনার কথা বলছিস, এই ভাবনাটা আসলে কার? অবশ্যই আমার। তার মানে তুই হচ্ছিস দর্শক। এখন দর্শকের ইচ্ছা অনুযায়ী একজন নির্দেশক কখনো কোনো কাজ বানাবে না, কারণ এটা সম্ভব না। দর্শক তো অনেক। একজন নির্দেশক তার নিজস্ব ফিলোসফি অনুযায়ী, তার ভাবনা অনুসারে একটা কাজ বানাবে, আর দর্শকদের কাজ হচ্ছে ওই ভাবনা অনুসারে ওই কাজটাকে দেখা। কিন্তু তোর মতো এই সৃজনশীল মাথার কিছু মানুষ অন্যের সৃষ্টির ভিতরে নিজের ভাবনাকে প্রতিস্থাপিত করে নিজের মতন করে সেটাকে দেখতে চায়। কেন বাবারে, এটা অ্যাবসলিউটলি রং। আর যে কোনো আর্টের ক্ষেত্রে তো বটেই। তুই না কষ্ট করে আমাকে জ্ঞান দিতে আসিস না। তবে চিন্তার একটা নতুন ডাইমেনশন পেয়েছি, এটার জন্য থ্যাঙ্কস। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা শোনো, কফিটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ভাগি, কি বলিস? না না না, আমার একটু কাজ আছে, একজন দেখা করতে আসবে, কথা বলে তারপর যাব, একটু জরুরি। অলওয়েজ মাল্টিটাস্কিং, অলওয়েজ। বাট তোর এই শহরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আচ্ছা, মানে আমি করলে যত দোষ আর তোমরা করলে? ওকে, আমার ভুল হয়ে গিয়েছে। কফি খেয়ে। আরে পিন্নি, দোস্ত তুই একটু বস, এদিকে বস। কি হয়েছে তোর? চেহারার এই অবস্থা বানিয়ে রেখেছিস কেন? সব ঠিক আছে? আপু জানো, আজকে ওই পুলিশটা আসছিল জিজ্ঞাসাবাদ।
আমার না ভাল লাগছে না এগুলা। কোথাও যাইতে কেন ওনাকে বলে যেতে হবে কেন? উনি এমন একটা বিহেভ করতেছে মানে মনে হচ্ছে যে ছবিকে মৃত্যুর জন্য আমিই দায়ী। আরে ইনভেস্টিগেশনের সময় তো এমন করে ওনারা। আর পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই। আর আসল অপরাধীকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওনারা সবাইকেই সন্দেহের তালিকায় রাখবে। তো আমি কি অপরাধী? আরে বাবা, আমি কি বলেছি তুই অপরাধী? আচ্ছা এইসব এইসব বিষয় তুই বাদ দে, এই ব্যাপারে পরে কথা বলবো। তুই বস না, কিছু খাই। বসতে পারবো না, বাসায় যাবো। তুই মাত্রই না এলি। আচ্ছা আমি তোকে একটা পাছাও ডেকে দিই। না, বাইকে ওঠা ভালো। দূরে কোথাও গেলে মেট্রো, না হলে রিক্সা। আমার না বাসায় বসে থাকতে থাকতে একদম অসহ্য লাগে। এই জন্য তোমার সাথে দেখা করতে আসলাম আজকে, যেন একটু ভালো লাগে। আমি আসি এখন। মা আবার বলেছে যে বাসায় যাওয়ার সময় যেন লন্ড্রি থেকে কাপড়গুলো নিয়ে যাই। আচ্ছা সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, একটা কথা বলি। বলো। তুই কি আবৃত্তিটা আবার শুরু করবি? বাসায় পৌঁছে আমাকে একটা টেক্সট করে দিস। ওর নাম তিন্নি, আমাদের দলেরই ছোট বোন। খুবই লক্ষ্মী একটা মেয়ে। একটা ছেলেকে খুব ভালোবাসতো। শুনেছি পরিবারের থেকে বিয়েও ঠিক করেছিল ওদের, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু তুই এত ইন্টারেস্টেড কেন বলতো? পছন্দ হয়েছে নাকি? না আসলে বিজয়, মা তো বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজতেছে, আবার বলতেছে আমার নাকি বিয়েরও বয়স হয়ে গেছে। ওয়াও, তাহলে তো খুবই ভালো হয়। মেয়েটাও খুবই লক্ষ্মী রে। আমি তাহলে এক কাজ করি, ওদের বাসায় তোদের বিয়ের ব্যাপারে কথা বলি। আরে কি আগে দেখ যে তাদের পরিবারের মানুষজন নাটকের মানুষের সাথে বিয়ে দেবে কিনা। আশ্চর্য, কেন দিবে না? সেটা আমি কিভাবে বলবো বল। চল আমরা বিলটা দিয়ে আসি। মোবাইলটা নিস। তবে মানে আমার কাছে খুব অবাক লাগে, নাটকের মানুষের সাথে বাইরের কোনো পরিবাররা মানে আত্মীয়তা করতে চায়। কিন্তু কেন সেটা? দাঁড়া, বিলটা দিয়ে আসি আমি। দাঁড়া। নিষেধ, এই নিষেধ, নিষেধ। কি রে, তোর বউ এখনো ঘুম থেকে উঠেনি? মেহমানরা এসে সব বসে আছে। মা আমি পাঠিয়ে দিচ্ছি। নতুন বউ এত বেলা পর্যন্ত হইলে কি মানায় বল? তুমি মেহমানদের চা নাস্তার ব্যবস্থা করো, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাবু কেমন আছো তোমরা?
যাক অনেকদিন পরে দেখলাম, তোমার তো একটু ভালো ফিগার হয়ে গেছে, ব্যাপার কি? বাহ বাহ, খুব ভালো লাগলো। মা কি কোনো কাজ নাকি সংগঠনে? ভাইয়া বেসিক্যালি আমরা এসেছিলাম আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো, ওইখানে আপনাকে ইনভাইট করতে। ও আচ্ছা, তাই নাকি? কবে? আজকে সন্ধ্যায়। আজকে কয়টার দিকে? সন্ধ্যা 7টায়। 7টায়? আমার 6টায় একটা ছোট কাজ আছে। ঠিক আছে, আমি তাহলে 6:45 তোমাকে কল দেবো। ঠিক আছে। ওকে, আপনি তো অবশ্যই আসবেন ভাইয়া। দেখো এই মাঝখানে কথা বলা সব কোনোদিনও যাবে না, বাট গুড। ঠিক আছে, তোমরা চা বিস্কুট খেতে থাকো। ওকে, বসো 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 বসো, বাইরে যাও না প্লিজ। নিষেধ। মা এই দাঁড়া, তুই আবার কোথায় যাচ্ছিস এখন? আমি একটু বাইরে যাবো প্লিজ। বাবা, নতুন বউ, শাড়ি গয়না সারা সিলামিস পরে মেহমানের সামনে বসে আছে। তুই বল বাবা, যতই মনটা হোক না কেন, এটা কি মানায়? আচ্ছা মা, তুমি একটু দেখো, এদিকে তাকায় দেখো, মেহমানরা সামনে বসে আছে আর তোমার বৌমা সালোয়ার কামিজ পরে আছে, গয়না পরে নাই, শাড়ি পরে নাই, এটাতে তাদের কিচ্ছু মনে হচ্ছে না, বুঝতে পারছো? আর দেখো, এই বাসায় আমি 2 দিন আছি, তুমি প্লিজ মা বউ শাশুড়ি জামাটা শুরু করো প্লিজ। করবো না, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরবি কিন্তু। তাড়াতাড়ি মানে তোমার হাতে রান্না করতে হবে না? ওয়ার্ড বয়ের কাছ থেকে ভিডিওগুলো আনলে। আরে ওই যে কি নায়ক না কার মতো দেখতে। জি স্যার। এনেছো? জি স্যার। টাকা নেই না? ও সরি স্যার। বাকি আর্টিস্টদের ডেট কি লক করা হয়েছে? হ্যাঁ ভাই, মোটামুটি। আপনারটাই শুধু বাকি আছে। আমি আসলে স্ক্রিপ্টটা এখনো পড়ি নাই তো। আচ্ছা দাঁড়াও একটু, আপনি একটু বসেন, আমি একটা ফোন করে আসি। হ্যালো ম্যাডাম, কি করছো? আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা ওই আপনার ওই স্ক্রিপ্টটার নাম জানি কি ঠিক করেছিলেন? আপাতত আমরা ঘটক ঠিক করি। না না, বসে না প্লিজ। ঘটক না? জি। কিন্তু ওই ক্যারেক্টারের সাথে কেমন জানি মার্চ করতে চাচ্ছিল না। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই ম্যাডাম কি রেডি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলো, আমি আসতেছি। ঠিক আছে। না না, আর কিছু লাগবে না। আপনি চাটা কিছু খাবেন? না, থ্যাংক ইউ। আচ্ছা, আমি স্ক্রিপ্ট আজকে রাতের ভিতরে পড়ে আপনাকে ফাইনালি জানাই দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হাই, দিন কেমন কাটলো তোমার? ভালো। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। বাবা একটু বসো না।
তোমাকে একটু দেখি। তোমাকে আজকে অনেক মিষ্টি লাগছে, মাশাআল্লাহ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা দুজন আজকে বাইরে খেতে যাই। বাহিরে? হ্যাঁ। আমি যে রান্না করলাম। দেখো, রান্না করা খাবার ফ্রিজে রেখে দিলে আমরা পরেও খেতে পারবো, কিন্তু তোমার আর আমার এই সময়টা, এটা কি পরে আর আমরা ফেরত পাবো বলো? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর আমিও ফ্রেশ হয়ে যাই, তারপর আমরা দুজন মিলে বাইরে খেতে যাই, কি বল? ওকে, চলো। আজকে একটু ঠান্ডা পড়েছে না? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা যেখানে খেতে যাচ্ছি পয়লিকেও ডাক দিয়ে নিই। হ্যাঁ নিশ্চয়ই, ডাকতে পারেন। ওকে, তাহলে আমি ওকে কল দিয়ে দিই। ও কোনো শোতে আছে কিনা। হ্যালো, হ্যাঁ কিরে ঘটক, কোথায় তুই? এই তো দোস্ত, একটা শো শেষ করে মাত্র জাস্ট বের হব। কেন, কি হয়েছে? না, আমি আর তিন্নি দিয়া বাড়িতে যাচ্ছি, তুই চলে আয়। না দোস্ত, আমি পারবো না, আমি এমনিতেই একটা ঝামেলায় আছি রে। পরের দিন আমার একটা শো আছে, এখন ওই শো এর জন্য না আমার এমন একজন আর্টিস্ট লাগবে যে কিনা খুবই ভালো আবৃত্তি করতে পারে। এখন আমার ভার্সিটির যে ছোট ভাই ব্রাদার, ওরা না এত ভালো আবৃত্তি করতে পারে না, ওদের আবৃত্তির মধ্যে না ওই ঢংটা নাই যেটা আমি আসলে চাচ্ছি, এই জন্য খুব টেনশনে আছি রে। আরে বাবা, তুই এত চিন্তা কেন করিস যে, আমি বুঝি না। আচ্ছা, আমি তোকে আর্টিস্ট দিব, তুই আয়। সত্যি? তুই আয়, আমি দেখছি ব্যাপারটা। আর যদি একদমই কাউকে না পাই তাহলে আমি তো আছি, তাই না? দোস্ত তুই কি শিওর তুই করবি? তুই তাড়াতাড়ি চলে, আমরা কিন্তু অলরেডি চলে আসতে বলে দিলাম, একদম লেট করবি না। আচ্ছা ওকে ওকে ওকে, আমি এক্ষুনি আসতেছি। ঠিক আছে, ওকে, আসছি। কেন বললাম আমার? এখানে সব সময় আমরা আসি। ও আজকে আমার উপরে রাগ হয়ে থাকে কিনা আরে তিন্নি, কেমন আছিস? বস না। কিরে, তুই নাকি সবার আগে আসিস? না, আসলে দেখলাম যে আমার বন্ধুরাও টাইম মেনটেন করতে পারে কিনা, আমার একটা দায়িত্ব না এটা। খুব বাদর হয়েছিস না, খুব। বস। আচ্ছা এখন বল, আমার আর্টিস্ট কই? আর্টিস্ট? তিন্নি, আর ইউ সিরিয়াস? যাক, বেঁচে গেছি। তুই এক কাজ কর, তাহলে জীবনানন্দ দাশের আকাশলীনা কবিতাটা খুব ভালো করে পড়ে ফেলবি, আমার কিন্তু ওইটাই লাগবে। যাক, হয়ে গেল, থ্যাংক ইউ। ফাইন, এখন তাহলে আমরা অর্ডার করি। তুই তো কিছু অর্ডার দিসনি মনে হচ্ছে। নাও তুমি। আমার অর্ডারটা আপনি দেন। আমি? আচ্ছা, চয়েস তাহলে আমার। ওকে, অ্যাপেটাইজার? আপনার ইচ্ছে। আমি একটা ফুচকা খাবো। হ্যালো। আরে হাই। বয় বয় বয়। তারপরে শুটিং কেমন হলো আমার আজকে? খুব ভালো। সুরঞ্জনা, ওইখানে যেও না গো তুমি, বলো না গো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয় আমার। দূর থেকে দূরে, আরো দূরে ওই যুবকের সাথে তুমি যেও না। কি কথা তাহার সাথে?
তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আছো, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। সরি আপনাকে আবার ডিস্টার্ব করলাম। এখন নিশ্চয়ই আমাদের ভিতরে আসতে পারবেন। থ্যাংক ইউ। কে সাজিয়েছে আপনি? গুড। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টের সময় কি আপনি সামনে কিছু দেখেছিলেন? আই মিন গাড়ি বা মানুষ বা এমন কোনো ক্লু, ধরেন ওই কোনো জন্তু জানোয়ার, গাড়ির আলো বা এনিথিং। আমি আবারও বলছি, আমার যা যা মনে ছিল আমি আপনাকে সব বলেছি, কোনো কিছু বাদ দেইনি। তারপরে একটু মনে করার চেষ্টা করুন না, এই যে ক্লু। এখন কিন্তু আপনি আমাকে আসলে বিরক্ত করছেন। এই কেসের একমাত্র আই উইটনেস আপনি, তাও আবার আপনাকে স্পটে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হসপিটালের সিসিটিভি ক্লিপে যে গাড়িটা দেখা গেল তার নাম্বার দেখা যায় না, যারা তাকে নিয়ে আসলো তাদের চেহারাটা অস্পষ্ট, বাকি থাকলো কে? আপনি আপনি আমার ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারছেন? শুধু দাঁড়িয়ে কেন, বসুন না প্লিজ। যদি চা খেতে চাই মাইন্ড করবেন। চিনি 2 চামচ। দারুণ, থ্যাংকস ফর দ্যাট। বুঝতে তো পারছেন। বাইরে আপনার হাজব্যান্ড কি করেন? উনি একজন অভিনয় শিল্পী। শুধুই অভিনয় করেন, আর কিছু করেননি? না, শুধু অভিনয় করেন। ওকে, চাটা কিন্তু আপনি খুব সুন্দর বানান। থ্যাংক ইউ। পরে যেদিন আসবে সেদিন কিন্তু আবার খাওয়াতে হবে, হ্যাঁ? যদি আসার প্রয়োজন পড়ে আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। থ্যাংক ইউ সো মাচ। বাসাটা কিন্তু আসলেই সুন্দর। থ্যাংক ইউ। তিন্নি,
কিরে তোর কি হয়েছে? দরজা দেখলাম খোলা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? সব ঠিক আছে? আজকে আবার ওই পুলিশটা আসছিল। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু আজকে তো আমাদের রিহার্সাল আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে, রাস্তায় অনেক ট্রাফিক। তুই রেডি হয়ে আয়, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া। আচ্ছা, আমার একটা রিয়েলাইজেশন, কখনো কখনো কিছু হারানোর শূন্যতা মানুষের জীবনে গভীর দাগ টেনেছে, কিন্তু পুরনো স্মৃতির মায়ায় ডুবে এই বর্তমান ভালোবাসার মানুষটাকে অবহেলা করা তো ঠিক না। হয়তো প্রতিদিন তার মুখের দিকে তাকিয়ে নতুন করে অনুভব করা যায় জীবনের মানে, প্রতিটি স্পর্শ অনুভব করা যায় বেঁচে থাকার আনন্দ, তাই না? আমি দেখি। আপনি আবারও? প্লিজ কাম। প্লিজ কাম, বি সিটেড। থ্যাংক ইউ। আসলে চাচ্ছিলাম কাল সকালেই আসতে, এত অস্থির লাগছিল যে না এসে পারলাম না। এটা সেদিন আপনার বাসা থেকে আপনাকে না বলে নিয়ে গিয়েছিলাম, পরে ভেবে দেখলাম পুলিশের চাকরি করে কারোর বাসা থেকে কিছু না বলে নিয়ে যাওয়াটা ঠিক না, এটা ফেরত দিতে এলাম। তাছাড়া আপনার হাজবেন্ডকে তো পাওয়াই যায় না, সারাদিন শুটিংয়ে ব্যস্ত থাকে। একটা মজার ব্যাপার কি জানেন, প্রত্যেকটি মানুষেরই একটি করে হিডেন ফোল্ডার আছে, যেটা সে কখনো কারোর সাথে শেয়ার করতে চায় না বা কখনো মনেও করতে চায় না। আবার সেই ফোল্ডারের একটি পাসওয়ার্ডও আছে। দীর্ঘদিন পুলিশের চাকরি, এক্সপিরিয়েন্স এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে এই পাসওয়ার্ডটা আমি আবিষ্কার করে ফেলেছি। সেই ফোল্ডারের পাসওয়ার্ডটা হচ্ছে ঠিক ওই সময়, ওই পরিস্থিতিতে, ওই বয়সে এটা ছাড়া আমার কি বার করার ছিল, এন্টার, ব্যাস ফোল্ডার খুলে গেল। আবার ঠিক ওই একই পাসওয়ার্ড দিয়ে ফোল্ডারটা কিন্তু আবার লকও করা যায়। সো
What should I do, Mr. Nishit? এই পরিস্থিতিতে, এই সময়, এই মুহূর্তে আপনার কি করা উচিত, ইন্সপেক্টর রেজওয়ান?